যশোর শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত কোশ্চেন ব্যাংক সফটওয়্যারটির পরিচিতিমূলক পর্বে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিদ্যুৎ ফৌজদার, সহকারী শিক্ষক, আইসিটি, পায়োনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা সদর, খুলনা। এই সফটওয়্যারটি সম্পর্কে ইতিমধ্যে আমি 2টি টিউটোরিয়াল প্রকাশ করেছি এবং তৃতীয় টিউটোরিয়ালের অংশ হিসাবে বহু নির্বাচনী প্রশ্ন কেমনভাবে অন্তর্ভুক্ত করতে হবে সেই বিষয়টি আলোকপাত করার চেষ্টা করেছি। সফটওয়্যারটিতে প্রবেশ করার জন্যে আমি মজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটি ওপেন করলাম। এই ব্রাউজারটির অ্যাড্রেস বারে যশোর শিক্ষা বোর্ডের যে ঠিকানা সেটি লিখতে হবে। ঠিকানাটি লেখার পর যশোর শিক্ষা বোর্ডের মূল ওয়েবসাইটের পেজটি আমাদের সামনে এখন উন্মুক্ত হয়েছে। এখান থেকে বাম পাশে রাখা যে সমস্ত ট্যাব আছে তার মধ্য থেকে তৃতীয়টি কোশ্চেন ব্যাংক, এই ট্যাবে আমাদেরকে ক্লিক করতে হবে। কোশ্চেন ব্যাংক ট্যাবটিতে ক্লিক করার পর এখানে প্রশ্ন ব্যাংকে আপনাকে স্বাগতম, তার নিচে ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক এবং সবশেষে ইন্টার বাটন রাখা আছে। ইন্টার বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। এন্টার বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বার্তা সম্বলিত একটি পৃষ্ঠা আছে এবং ডান পাশে সাইন ইন করার জন্য আমাদের 2টি অপশন দেওয়া আছে। সাইন ইন অংশে একজন শিক্ষকের ওটিপি করার পর যে ডিজিটের সংখ্যা পাওয়া গেছিলো অর্থাৎ টিচার আইডি নাম্বার, সেই নাম্বারটি দিতে হবে এবং তার আগে 13 সংখ্যাটি সংযুক্ত করতে হবে। 13টা সংখ্যাটি সংযুক্ত করে টিচার আইডি সংযুক্ত করতে হবে। এখানে যেমন আমি আমারটি করেছি 13, তারপর 6টি শূন্য এবং তারপর 3535। এরপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাকে যেটি অনুসরণ করতে হবে, ইতিমধ্যে ওটিপিতে ব্যবহৃত যে ইমেইল অ্যাড্রেস আমরা দিয়েছিলাম সেখানে যশোর বোর্ড আমাদের নিজস্ব পাসওয়ার্ড কোশ্চেন ব্যাংকের জন্য পাঠিয়ে দিয়েছে, সেটি আমাকে ব্যবহার করতে হবে। আর যদি পাসওয়ার্ডটি আমি পরিবর্তন করে ফেলি ইতিমধ্যে, তাহলে সেই পরিবর্তিত পাসওয়ার্ডটি এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আমি এখানে এই সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করার জন্য আমি আমার পাসওয়ার্ডটি এখন এখানে অন্তর্ভুক্ত করছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমাদেরকে লগ ইন অংশে ক্লিক করতে হবে। লগ ইন অংশে ক্লিক করার পর যে পেজটি আমাদের সামনে উন্মুক্ত হয়েছে সেটি মূলত টিচার ড্যাশবোর্ড লেখা এবং এখানে আমাকে প্রশ্ন দেওয়ার জন্য ম্যানেজ কোশ্চেন অংশে ক্লিক করতে হবে। ম্যানেজ কোশ্চেন অংশে ক্লিক করার পর ক্রিয়েট কোশ্চেন অংশে ক্লিক করলে এখানে 2টি অপশন পাওয়া যাবে। আমি যেহেতু আগের টিউটোরিয়ালে ক্রিয়েটিভ কোশ্চেন বিষয়টি আলোচনা করেছি, অতএব এখন শুধুমাত্র মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্নের চিন্তন দক্ষতার স্থান নির্বাচন করুন এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে বহু নির্বাচনী প্রশ্ন করার ক্ষেত্রে সেই অপশনটি নির্বাচন করে দেওয়ার পর যে বিষয়টি আমাদের সামনে উন্মুক্ত হয়েছে সেটি হচ্ছে 3টি ট্যাব সন্নিবেশিত বিষয়: সাধারণ বহু নির্বাচনী ট্যাব, বহুপদী সমষ্টি সূচকের ট্যাব এবং অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী অংশের ট্যাব। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্রশ্নকর্তা কি অনুসরণ করে প্রশ্ন করবেন সেই বিষয়টি নোট আকারে দেওয়া আছে। আপনি এখানে উচ্চতর দক্ষতার প্রশ্ন করতে চাইলে কমপক্ষে 2টো শিকলফল নির্বাচন করুন। 2টি শিকলফল একটি অধ্যায় থেকে হতে পারে বা একাধিক অধ্যায় থেকেও হতে পারে। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে একাধিক অধ্যায় ও শিকলফল নির্বাচন করতে পারেন, তবে সেটি বাধ্যতামূলক নয়। জ্ঞান ও প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে সর্বদা একটি অধ্যায় ও শিকলফল নির্বাচন করতে হবে। এই বিষয়টি মাথায় রেখে আমি যদি সাধারণ বহু নির্বাচনী করতে চাই তাহলে সাধারণ বহু নির্বাচনী ট্যাবে ক্লিক করব। সাধারণ বহু নির্বাচনী ট্যাবে ক্লিক করার পর সাধারণ বহু নির্বাচনীর পৃষ্ঠাটি উন্মুক্ত হয়েছে। এখন আমাকে প্রশ্নটির কোন স্তরের হবে বা কোন লেভেলের হবে সেটি নির্বাচন করতে হবে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, আমি যদি জ্ঞানমূলক প্রশ্ন করতে চাই তাহলে জ্ঞানমূলকটি আমাকে আগে নির্বাচন করে নিতে হবে। জ্ঞানমূলকটি নির্বাচন করার পর দ্বিতীয় ধাপে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লিজ সিলেক্ট ক্লাস। এখান থেকে আমাকে ক্লাস নির্বাচন করতে হবে। যশোর বোর্ড ইতিমধ্যে 2টি ক্লাস এখানে অন্তর্ভুক্ত করেছে, একটি অষ্টম এবং নবম দশম। আমি নবম দশম শ্রেণীর ক্লাসটি নির্বাচন করলাম। নবম দশম শ্রেণীর ক্লাসটি নির্বাচন করার পর নিচে সাবজেক্ট সিলেক্ট করার অংশটি যেটি ইতিমধ্যে হাইড ছিল সেটি কিন্তু এখন উন্মুক্ত হয়েছে। এই উন্মুক্ত অংশটি থেকে আমাকে বিষয় নির্বাচন করতে হবে। যে বিষয়ের শিক্ষক সেই বিষয়টি এখানে পাবেন সেটি নির্বাচন করে দিতে হবে। নির্বাচন করে দেওয়ার পর এখানে চ্যাপ্টারের যে অংশটি ছিল সেই চ্যাপ্টারের অংশটির মধ্যে এই বইতে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নাম সম্বলিত একটি অংশ উন্মুক্ত হয়েছে। এখান থেকে চ্যাপ্টার নির্বাচন করতে হবে। কাজের সুবিধার্থে আমি প্রথম অধ্যায়টি নির্বাচন করে দিলাম। প্রথম অধ্যায় নির্বাচন করার পর এখানে লার্নিং আউটকাম হিসাবে যেটি ওই অধ্যায়ের আওতায় সেগুলো সব পাওয়া যাবে। আমি এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এই অংশটি নির্বাচন করে দিলাম। এই সবগুলো অংশটি নির্বাচন করার পর আমার পরবর্তী ধাপ হবে নেক্সট বাটনে ক্লিক করা। নেক্সট বাটনে ক্লিক করে আমার প্রশ্নটি যদি ইমেজের মাধ্যমে আমি বুঝাতে চাই তাহলে ইমেজটি এখানে ব্রাউজ করে দিতে হবে।
আর যদি আমি ইমেজটি বা প্রশ্নটি এখানে লিখতে চাই তাহলে আমাকে এখানে প্রশ্নটি ইউনিকোড ব্যবহার করে বা অব্র কিবোর্ডের ইউনিকোড ব্যবহার করে আমাকে লিখতে হবে। লেখার পর তৃতীয় অপশনে যে অংশটি আছে বিকল্প প্রশ্নের উত্তর, আমরা জানি বহু নির্বাচনের ক্ষেত্রে সাধারণ প্রশ্ন বা জ্ঞানমূলকের ক্ষেত্রে 4টি অপশন আমরা নির্দিষ্ট করে দিই, এর মধ্যে একটি সঠিক অপশন থাকে। ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি সম্বলিত 4টি অপশনে আমাদের 4টি বিষয় লিখতে হবে, অর্থাৎ ওই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ 4টি অপশন লেখার পর যেটি সঠিক হবে সেটি এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে। যেটি সঠিক হবে সেটি নির্বাচন করার পর সিলেক্ট কোশ্চেন লেভেলে ইজি, মিডিয়াম বা টো কোন ধরনের প্রশ্ন আমি করেছি সেটি করতে হবে। যদি আমি জ্ঞানমূলক করে থাকি সাধারণত ইজি অংশটি আমি সিলেক্ট করে দেব এবং এটি সিলেক্ট করে দেওয়ার পর সবশেষে যে কাজটি করতে হবে সেটি সাবমিট বাটনে ক্লিক করলে আমার একটি জ্ঞানমূলক প্রশ্ন আমার পেন্ডিং লিস্টে অন্তর্ভুক্ত হবে। এভাবে আমরা জ্ঞানমূলক প্রশ্নকে যশোর শিক্ষা বোর্ডের প্রণীত যে কোশ্চেন ব্যাংক অপশন আছে সেখানে অন্তর্ভুক্ত করতে পারি। এরপর আমরা দ্বিতীয়টি দেখার ক্ষেত্রে ক্রিয়েট কোশ্চেনে ক্লিক করলাম। ক্রিয়েট কোশ্চেনে ক্লিক করার পর মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এখান থেকে বহুপদী সমাপ্তিসূচক অংশটি ক্লিক করলাম। বহুপদী সমাপ্তিসূচক অংশটি ক্লিক করার পর বহুপদী সমাপ্তিসূচকের পৃষ্ঠাটি উন্মুক্ত হয়েছে। এখান থেকে প্রথমে আমাকে গতানুগতিক অর্থাৎ প্রশ্নটি কোন স্তরের সেটি আগে নির্ণয় করতে হবে। আমি যদি মনে করি প্রশ্নটি অনুধাবন বা কম্প্রিহেনশনমূলক তাহলে সেটি নির্বাচন করলাম এবং পর আমাকে ক্লাস সিলেক্ট করতে হবে। ক্লাস সিলেক্ট করে দিলাম নবম ও দশম। ক্লাস সিলেক্ট করে দিলে সাবজেক্ট উন্মুক্ত হলো এবং এখান থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি আমি সংযুক্ত করলাম। সংযুক্ত করার সঙ্গে সঙ্গে এপাশে চ্যাপ্টারের আওতায় যতগুলো প্রশ্ন আছে, যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো উন্মুক্ত হয়েছে। এই চ্যাপ্টারগুলো থেকে আমি দ্বিতীয় চ্যাপ্টারটি উন্মুক্ত করলাম। দ্বিতীয় চ্যাপ্টারের আওতায় যে শিকল ফলগুলো আছে সেগুলো আমার বক্সের মধ্যে উন্মুক্ত হয়েছে। এখান থেকে আমি সর্বোচ্চ 2টি শিকল ফলকে নির্বাচন করতে পারি। সেক্ষেত্রে 2টি শিকল ফল নির্বাচন করার ক্ষেত্রে প্রথমটি নির্বাচন করার পর কন্ট্রোল চেপে ধরে দ্বিতীয়টি করতে হবে। আর যদি একটি করি তাহলে শুধুমাত্র মাউসের একটি ক্লিকের মাধ্যমে সেটি নির্বাচন করা সম্ভব। আমার শিকল ফল নির্বাচন করা বা আনুষঙ্গিক সব কাজ শেষ করার পর আমাকে আবার পুনরায় নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করে যদি আমি প্রশ্নটি যদি আমি ইমেজ বা চিত্র দিয়ে বোঝাতে চাই তাহলে ইমেজ ব্রাউজ করে আমাকে আপলোড করতে হবে। আর যদি প্রশ্নটি আমি লিখে দিতে চাই তাহলে আমার এই বক্সের মধ্যে ইউনিকোড ভাষায় লিখতে হবে। লেখার পর এখানে সাধারণত প্রশ্নটি লেখার পর বিকল্প উত্তর হিসাবে 3টি অপশন লেখা থাকে। এই তিনটি উত্তর হতে পারে, আবার 2টি হতে পারে, আবার একটিও হতে পারে। সেক্ষেত্রে আমাকে উত্তরগুলো লিখতে হবে। উত্তর লেখার পর সঠিক উত্তর কী হবে বা প্রশ্নটি কেমন হবে, কতে কী থাকবে, খতে কী থাকবে, গতে কী থাকবে এবং ঘতে কী থাকবে সেগুলো ড্রপ ডাউন বাটন ক্লিক করে আমাকে নির্বাচন করে দিতে হবে এবং সব শেষের দিকে এসে সঠিক উত্তর কোনটি সেটিও আমাকে এখান থেকে 4টির মধ্যে একটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর সিলেক্ট কোশ্চেন লেভেল বা সহজ, মিডিয়াম বা টো কঠিন এই অংশটি আমাকে নির্বাচন করে দেওয়ার পর আমাকে সবশেষে সাবমিট অংশে ক্লিক করতে হবে। এভাবে আমরা একটি বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সম্পন্ন করতে পারি। একটি বিষয় আমাদের জানতে হবে যারা সৃজনশীল প্রশ্ন প্রণয়ন করি যে বহুপদী সমাপ্তিসূচকের যে প্রশ্নটি আমরা এখানে লিখব সেটি অসমাপ্ত বা আকাঙ্ক্ষামূলক একটি বিষয় হবে, অর্থাৎ এমন হবে যে প্রশ্নটি দাড়ি দিয়ে আমরা শেষ করে দেব না। এভাবে বহুপদী সমাপ্তিসূচক শেষ করতে পারবো আমরা এবং এরপর আমরা দেখব অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে করতে হয়। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন করার জন্য সেই ট্যাবটিতে আমি ক্লিক করেছি, সেটি এখন উন্মুক্ত হওয়ার প্রচেষ্টায় আছে। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ট্যাবে ক্লিক করার পর অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নটির পৃষ্ঠা উন্মুক্ত হয়েছে। অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী করার ক্ষেত্রে যেটি আমাদেরকে স্মরণে রাখতে হবে, আপনি যে প্রশ্নটি করতে যাচ্ছেন তা চিন্তন দক্ষতার স্তর নির্বাচন করতে হবে প্রথম এবং দ্বিতীয়টি। আমরা জানি একটি উদ্দীপকের আলোকে সাধারণত 2টি অথবা 3টি প্রশ্ন অভিন্ন তথ্যভিত্তিকে করতে হয় এবং যেটি একটির সঙ্গে আরেকটির সংযোগ থাকা বাঞ্ছনীয়। এই মর্মে প্রথম প্রশ্নটি চিন্তন দক্ষতা যদি আমি প্রয়োগমূলক মনে করি তাহলে দ্বিতীয় প্রশ্নটির
চিন্তন দক্ষতা আমি হায়ার অ্যাবিলিটির মূলক দিতে পারি। একটি উদ্দীপকের আলোকে আমি সাধারণত 2টি প্রশ্ন করতে পারবো এবং যদি মনে করি আরেকটি প্রশ্ন আমি করব তার সেক্ষেত্রে আমি সেটিও করতে পারবো। এর মধ্যে যদি আমি তৃতীয় প্রশ্নটি করতে চাই তাহলে এখান থেকে আমাকে তৃতীয় প্রশ্নেরও স্তর নির্বাচন করতে হবে। স্তর নির্বাচন করার পর ক্লাস এই অংশটি নির্বাচন করতে হবে আগের মতোই। এরপর বিষয়, তারপর চ্যাপ্টার। আমি যদি তৃতীয় চ্যাপ্টার থেকে প্রশ্ন করতে চাই, তৃতীয় চ্যাপ্টারে শিকলফল উন্মুক্ত হয়েছে, এখান থেকে 2টো শিকলফল আমি নিলাম। কোশ্চেন 1-এর জন্য একটি শিকলফল নিই এবং কোশ্চেন 2-এর জন্য আরেকটি শিকলফল নিই। কোশ্চেন 3 নাম্বারটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমি আরও 2টো বা একটি শিকলফল নিতে পারবো। এখানে 3টি প্রশ্নের জন্য ভিন্ন ভিন্ন 3টি শিকলফল নিয়েছি। যদি একই শিকলফল বারবার আমি নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে আমাকে সতর্কতামূলক বার্তা আমার সামনে উপস্থাপিত হবে। এই কাজটি করার পর আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। 2 নং উচ্চতর দক্ষতা হলে কমপক্ষে 2টি শিকলফল নির্বাচন করতে বলেছে, তাহলে 2 নম্বরের জন্য আমাকে এখানে 2টো শিকলফল নির্বাচন করা যেতে পারে। এবার এখানে উদ্দীপক হিসাবে আমাদেরকে একটি বাধ্যতামূলক উদ্দীপক ব্যবহার করতে হবে। সেই উদ্দীপক হিসাবে আমি যদি চিত্র, চার্ট, গ্রাফ এগুলো ব্যবহার করতে চাই তাহলে স্ক্যান করে এখানে দিতে হবে। সে ঠিক ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্ন তৈরি করার মতো। এরপর যদি উদ্দীপক লিখতে চাই তাহলে এখানে ইউনিকোড ব্যবহার করে লিখতে হবে। ইউনিকোডের বিষয়টি আমি প্রথম টিউটোরিয়ালে বলেছি। আমরা যারা সাধারণ কিবোর্ডে ব্যবহার করি তারা বিজয় ইউনিকোড বা শুধু ইউনিকোড নির্বাচন করে দেব। আর যারা অন্য ইউনিকোড ব্যবহার করি, অন্য কিবোর্ড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে অভ্র কিবোর্ড, তাহলে সেক্ষেত্রে অভ্র কিবোর্ডে আমাকে লিখতে হবে। ঠিক এভাবে প্রশ্নটি লেখার পর প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি আমাকে সম্পন্ন করতে হবে। যদি 2টো করি তাহলে 2টো সম্পন্ন করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এভাবে আমি একটি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন প্রণয়ন করতে পারবো। আশা করি এ পর্যন্ত যে আলোচনা করেছি সেখানে বহু নির্বাচনী প্রশ্নের যে 3টি ধারা, সেই 3টি ধারা কিভাবে আমরা এখানে আপলোড করতে পারবো সেই বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা এই টিউটোরিয়ালটি দেখে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো বলে মনে করি। এখন আমি এখান থেকে সাইন আউট করে লগ আউট করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাকে লগ আউট করতে হবে এবং এভাবে আমি টিউটোরিয়ালটির কাজ শেষ করব। ধন্যবাদ সবাইকে।